নাফ নদী এখন জেলেদের আতঙ্ক বাড়ছে, আরাকান আর্মির তৎপরতা, নিখোঁজ হচ্ছে জেলে, তৈরি হচ্ছে উদ্বেগ। মারা গেছেন প্রবীণ রাজনৈতিক বদরুদ্দিন উমর, ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায়। দুপুরে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ, মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুর। পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির, কিয়েভে আমন্ত্রণ পুতিনকেই। এবং পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, বহু হতাহত, ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। Treat chocolate. Treat moment. Sweet moment. কক্সবাজারের নাফ নদী ও সাগরে একের পর এক জেলে নিখোঁজ ও অপহরণের ঘটনা বাড়ছে। স্বজনদের অভিযোগ, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এতে আতঙ্কে সাগরে মাছ ধরতে যাচ্ছে না অনেক জেলে। প্রশ্ন উঠছে তাদের নিরাপত্তা নিয়ে। যদিও কোস্টগার্ডের দাবি, বাংলাদেশের জলসীমা থেকে কেউ আটক বা নিখোঁজ হচ্ছে না। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কখনো নিখোঁজ, কখনো অপহরণ। কক্সবাজারের নাফ নদী এবং সংলগ্ন এলাকায় এখন প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। একের পর এক বাংলাদেশি জেলে নিখোঁজ কিংবা অপহরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ। তোমরা এখন মাছ ধরছে কোন জায়গাতে পড়ছে তোমরা জানো? আরাকান এরিয়া, আরাকান দেশ। আরাকানের বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমগুলোতে নাফ নদী কিংবা সাগরে আরাকান আর্মির বিভিন্ন অভিযানের খবর, ছবি ও ভিডিওতে দেখা গেছে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে করে জেলেদের নৌকাকে ধাওয়া করছেন। পরে মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশের দায়ে নৌকা এবং জেলেদের আটকের ছবি এবং ভিডিও ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরকম কয়েকটি ছবি ও ভিডিওতে যেসব জেলেকে দেখা গেছে তাদের অনেকেই আবার বাংলাদেশের জেলে বলে শনাক্ত করেছেন স্বজনরা। স্থানীয় বোট মালিক ও মাছ ব্যবসায়ীদের অভিযোগ, গেল এক মাসে অন্তত 100 জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের স্বজনদের দাবি, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। নাফ নদী, সেই নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরেই মূলত জীবিকা নির্বাহ করেন বাংলাদেশি জেলেরা। কিন্তু একের পর এক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে জেলেদের নিরাপত্তা নিয়ে। আতঙ্কে সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকেই। স্থানীয়রা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাফ নদীর মোহনা সহ বিভিন্ন স্থানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পায়। জেলেদের অপহরণের ঘটনাও বাড়ে। নাফ নদী এবং সাগরের নিরাপত্তা দেখভাল করে কোস্টগার্ড। নৌপথে কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রম চলে। কিন্তু এই টহল কার্যক্রমের মধ্যেই একের পর এক বাংলাদেশি জেলে কিভাবে নিখোঁজ হচ্ছেন কিংবা আরাকান আর্মি তাদের কেন কিভাবে ধরে নিয়ে যাচ্ছে, সেটি একটি বড় প্রশ্ন। কোস্টগার্ড বলছে, বাংলাদেশের জলসীমা থেকে কেউ আটক বা নিখোঁজ হচ্ছে না। তারা বলছেন, জেলেরা বাংলাদেশ মিয়ানমার যে সীমারেখা আছে সেই সীমারেখা অতিক্রম করার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে বেশি মাছ ধরার আশায় অথবা অসাবধানতা বশত তারা বাংলাদেশের সীমারেখা অতিক্রম করছে। কি কারণে আরাকান জলসীমা এসে অবৈধ মাছ ধরছে? এটা আরাকান আর্মি ধরছে, তোমরা জানো না? জেলেদের কেউ কেউ যে বাংলাদেশের সীমারেখা পেরিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছেন, এর কারণ হিসেবে কোস্টগার্ড বলছে অসাবধানতা এবং বেশি মাছ পাওয়ার আশায় এরকমটা ঘটছে। তবে এর বাইরে আরও দুটি কারণের কথা বলছেন জেলেরা। এর একটি হচ্ছে, নাফ নদীর মোহনায় নাইখংদিয়া এলাকায় ডুবোচরের কারণে বাংলাদেশে অংশে পানির গভীরতা কমে গেছে, কিন্তু মিয়ানমারের জলসীমা ঘেঁষে পানির গভীরতা বেশি থাকায় অনেকে সেই পথ দিয়ে যাতায়াত করেন। আরেকটি কারণ হচ্ছে, মাছ ধরার সময় তীব্র স্রোতে কখনো কখনো নৌকা ভেসে মিয়ানমারের অংশে চলে যায়। তবে কোস্টগার্ড বলছে, বাংলাদেশের জলসীমা ঘিরে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। কোথায় মাছ ধরা ঝুঁকিপূর্ণ সেগুলো জানানো এবং সীমান্ত রেখা অতিক্রম না করতে সতর্ক করা এবং কাউন্সেলিং করা হচ্ছে।
বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সীমান্তের দখল নেয়ার পর পরিস্থিতি পাল্টে গেছে। জেলেরা এবং নিরাপত্তা সংশ্লিষ্টরা এমনটাই বলছেন। তবে আরাকান আর্মি যে শুধু মিয়ানমারের জলসীমায় ঢুকলে বাধা দিচ্ছে কিংবা আটক করছে তেমনটা নয়। বাংলাদেশি জেলেদের কেউ কেউ দাবি করছেন আরাকান আর্মির সদস্যরা অতীতে বাংলাদেশের জলসীমায় ঢুকেও জেলেদের ধরে নিয়ে গেছেন। দেশের প্রখ্যাত চিন্তাবিদ প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন উমর মারা গেছেন। রোববার সকাল 10:05 তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দিন উমর। গেল 22 জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। 10 দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে তিনি বাসায় ফেরেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে বদরুদ্দিন উমরকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 10:05 তার মৃত্যু হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারীও ছিলেন তিনি। একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দিন উমর। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সেটির সভাপতির দায়িত্ব নেন। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। এ সময় কাদের সিদ্দিকের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। কাদের সিদ্দিকের বাড়ির কর্মচারীরা বলেন, শনিবার মধ্যরাতে 10 থেকে 15 জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেল তেল ব্যবহার করে এবং তার সঙ্গে কিছু তেলও নিয়ে এসেছিল। পরে কাদের সিদ্দিকের 2টি গাড়ি ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালা ভেঙে যায়। টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধার সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত 9টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম সই করা এক অফিস আদেশে 144 ধারা জারি করা হয়। রোববার ভোর 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। এর ফলে ওই স্থানে কেউ সভা ও সমাবেশ করতে পারবেন না। রোববার বিকেল 3টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময় কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধার সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশে ডাক দেওয়া হয়। লিখিত আবেদন সূত্রে জানা গেছে, 1 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল লিখিতভাবে মুক্তিযোদ্ধার সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাসাইল থানার ওসির কাছে অনুলিপি দেন। আজ রাতে হবে এবছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। রাত 9:28 শুরু হয়ে ভোর পর্যন্ত চলবে গ্রহণ। মোট স্থায়িত্ব 7 ঘন্টা 27 মিনিট। এবছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ রোববার। এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চন্দ্রগ্রহণটি 7 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে 8 সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী 7 সেপ্টেম্বর রাত 9:28 চন্দ্রগ্রহণ শুরু হবে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হল পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় 90% এলাকা থেকে এটি দেখা যাবে না। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চন্দ্রগ্রহণ হয়। তবে একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস।
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকার আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নেয়ার পথে যাত্রা বিরতির নামে একটি রেস্তোরাঁয় অনৈতিকভাবে গোপন বৈঠকের সুযোগ দেওয়ার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক ও 10 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান, আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা নরসিংদী এলাকার ওই রেস্তোরাঁর একটি ক্যাবিনে এক ব্যক্তির সঙ্গে মতিউরের গোপন বৈঠকের সুযোগ করে দেন। গত 12 আগস্ট বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকার নিরালা হাড্ডি নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। Mr. Noodles, amazing taste. শেরপুরের চকপাঠক মহল্লার দিনমজুর আশরাফ আলীর ছেলে 22 বছরের কনি মিয়া 2 কিডনি বিকল হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। সপ্তাহে 2 বার ডায়ালাইসিসে খরচ হচ্ছে 10,000 টাকা, যা বহন করা অসম্ভব পরিবারটির পক্ষে। অন্যদিকে মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় 10 লাখ টাকা। প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অর্থ নাই এরকম এবং কি চিকিৎসা করুন। শেরপুর শহরের চকপাঠক মহল্লায় দিনমজুর কনি মিয়ার জীবন এখন এক দুঃসহ অপেক্ষার নাম। মায়ের কোলে শুয়ে মৃত্যুর ক্ষণ গুনছেন 22 বছরের এই টকবগে যুবক। 4 মাস আগে দৃষ্টি সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে জানা যায় বিকল হয়ে গেছে তার 2টি কিডনি। চিকিৎসকের পরামর্শে শুরু করেন ডায়ালাইসিস, যা সপ্তাহে 2 বার করাতে খরচ হয় প্রায় 10,000 টাকা। এই বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। অসুস্থ বাবার ভিটে মাটি নেই, নানা বাড়িতেই বেড়ে ওঠা কনি মিয়া ও তার পরিবার দারিদ্র্যের ভারে জর্জরিত। একমাত্র মায়ের ইচ্ছে নিজের একটি কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন ফিরিয়ে দেবেন, কিন্তু প্রায় 10 লক্ষ টাকা খরচের এই প্রতিস্থাপনের সামর্থ্য তাদের নেই। শেষ সম্বলটুকুও নিঃস্ব হয়ে গেছে নিয়মিত চিকিৎসা ব্যয়ে। আমার ডাক্তার বলছে মনে করেন যে 10 লাখ টাকা লাগবো, 8 থেকে 10 লাখ টাকা লাগবো কিডনি পাল্টাইতে। কিডনি যদি আমি নিজেও দিই তাও 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচা আছে। এই রাতে জোগাড় করে ডাক্তারে যাইতে বলছে শ্যামলিতে। আমি নতুন আমি কিডনি দিতে রাজি আছি, কিন্তু আমার টাকা পয়সা নাই। আনারা আমার যদি অনুরোধ করে, আনারা যদি দয়া করে, আনারা আমার যদি সহযোগিতা করেন, আনারা এটুকু আমার কথা। কনি মিয়া জানালেন সুস্থভাবে বাঁচতে চান তিনি। আমার পুনরায় কিডনির সমস্যা, তো এখন ডায়ালাইসিস করতেছি, সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস করতেছি, আর এক ব্যাগ রক্ত ভরতেছি, আর একটা করে ইঞ্জেকশন দিতেছি। সাপ্তাহিক আমার 10,000 টাকা খরচ। ডাক্তার বলছে কিডনি চেঞ্জ করতে হবে। এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, ভালো না। তো আমার ফ্যামিলিও অত না, তো এখন আমার কিডনি চেঞ্জ করতে হবে। তো আপনাদের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই। দ্রুত চিকিৎসা না পেলে নিভে যাবে তার জীবন প্রদীপ। কনি মিয়ার পরিবার সরকারি ও বেসরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন সবার কাছে। আমার ভাতিজাটার অনেকদিন ধরে কিডনি সমস্যা, আমরা অর্থ নাই এরকম, বাইশটার একটু সাহায্য করবো এবং কি বাইশটার চিকিৎসা করবো। যদি আপনারা কেউ সাহায্য করেন, ওইরকম সরকারের একটু দেহে সাহায্য করার মতো ব্যবস্থা করে দেয়, তাহলে আমার ভাতিজিরা বেঁচে যায় আর কি। কনি মিয়া দিনমজুর পরিবারের এক প্রাণবন্ত স্বপ্ন। আজ তার জীবন বাঁচাতে এগিয়ে আসা সাহায্য হয়তো শুধু একটি যুবককেই ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে একটি অসহায় মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা। তো আমরা যে ছেলেটির কথা শুনলাম আমাদের পৌরসভার ভিতরে আছে, তো তাকে দ্রুত সম্ভব আবেদন করতে বলেন। আমরা এই চলতি অর্থ বছরে ফার্স্ট কিস্তিতেই ইনশাল্লাহ তাকে আর্থিক অনুদান দিতে পারবো ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হওয়া বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় অন্তত 425 জনকে গ্রেফতার করা হয়।
ডিফেন্ড আওয়ার জুরিজ নামের একটি প্রচার গোষ্ঠী এই সমাবেশের আয়োজন করে। তারা জানায় প্রায় ১৫০০ মানুষ এদিন পার্লামেন্টের স্কয়ারে জড়ো হন। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয় মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদের উপর চড়া হয়ে অনেককে মারধর করেছে। অনেকে শুধু আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি লেখা প্ল্যাকার্ড হাতে রাখার কারণে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাজ্যের বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি ব্যবহার করে এবং অন্তত একজনকে গ্রেফতারের সময় রক্তাক্ত অবস্থায় দেখা যায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন বৈঠকের জন্য এমন অবাস্তব জায়গা বেছে নেওয়া আসলে রাশিয়ার আন্তরিকভাবে অভাবকে প্রমাণ করছে। মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন এই সন্ত্রাসের রাজধানীতে যেতে পারেন না তিনি। প্রতিদিন মস্কো থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণ চালানো হচ্ছে। ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি স্পষ্ট করে জানিয়েছেন পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন। রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে সরাসরি আলোচনায় বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল এ ধরনের দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনা। এবারে খেলার খবর। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজুই জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খেলা চলাকালে বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে এবং সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলার। এক পুলিশ মুখপাত্র এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন যখন বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে আতঙ্কে অনেকে এদিক সেদিক ছুটোছুটি করতে থাকেন। বাজুই জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানি গণমাধ্যম ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আহতদের মধ্যে শিশুদেরও হাসপাতালে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন বিস্ফোরণটি ঘটানো হয়েছে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা বলে মনে হচ্ছে। এই হামলা দেশটিতে গণসমাবেশ ও ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নাফ নদী এখন জেলেদের আতঙ্ক বাড়ছে, আরাকান আর্মির তৎপরতা, নিখোঁজ হচ্ছে জেলে, তৈরি হচ্ছে উদ্বেগ। মারা গেছেন প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন উমর, ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায়। দুপুরে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ, মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুর। পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির, কিয়েভে আমন্ত্রণ পুতিনকেই। এবং পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, বহু হতাহত, ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।